আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো। রাইট, আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং অলরেডি আমরা এর উপর একটি ক্লাস নিয়ে ফেলেছি। সো ইফ ইউ মিস দিস ক্লাস, তুমি যদি এই ক্লাসটা মিস করো, নো প্রবলেম, আই বাটনে চলে যাও, আই বাটনে দেখো সেই ক্লাসটা চলে আসছে এবং নগদান বইয়ের উপরে বেশ কিছু ক্লাস আমি করে ফেলেছি। ওটা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় অধ্যায় নগদান বই নামের একটি প্লে লিস্ট আছে। ওখানে তোমরা এই নগদান বইয়ের উপরে যে কয়টা পর্ব আমরা নিয়েছি সেগুলো আশা করি দেখতে পারবে। এবং অবশ্যই আজকের ক্লাস করার আগে এই খুচরা নগদানের বেসিক যে ক্লাসটা আমি করেছিলাম, বেসিক ধারণা, অবশ্যই তুমি ওই ক্লাসটি করে আসো, না হলে আজকের ক্লাস করতে গিয়ে তোমার বেশ কিছু প্রবলেম হতে পারে। অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই ক্লাস, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, hit the notification bell, then you will be get new classes from Hussain sir in finance and accounting for SSC এবং SSC level। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ক্লাসে দুটো বিষয় শেখার চেষ্টা করব। একটা হলো খুচরা নগদান বইতে যে খুচরা খরচগুলো আছে সেই খরচগুলো কি, অর্থাৎ আমরা আজকে শিখব খুচরা নগদান বইয়ের খুচরা খরচের খাতসমূহ, খুচরা খরচের খাত। আর একটা হলো অগ্রদত্ত পদ্ধতিতে আমরা যে খুচরা নগদান বই তৈরি করব সেই ছক আঁকাটা আমরা চেষ্টা করব। তাহলে এই দুইটা বিষয় ইনশাল্লাহ আমি আজকে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আই হোপ দ্যাট ইউ উইল বি till the end of this class, and if you with me, then after the ending of this class you will be able to solve the mathematical problem on this petty cash book। petty cash বুকের যে প্রবলেমগুলো পরীক্ষায় আসে সেগুলো তুমি সলভ করতে পারবে। তাহলে প্রথমেই আমরা জানব খুচরা খরচের খাত কি। খুচরা নগদান বইয়ে আমরা বিগত ক্লাসে শিখেছিলাম যে এখানে প্রধান ক্যাশিয়ার থেকে পেটি ক্যাশিয়ার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পায় এবং সেটা দিয়ে পেটি ক্যাশিয়ার তার খুচরা খরচের ব্যয় নির্বাহ করে, ব্যয় মিটায়। খুচরা খরচ বলতে কিন্তু অনেক ধরনের হতে পারে, যেটার টাকার পরিমাণ 2 টাকা থেকে 100 টাকা পর্যন্ত হতে পারে। যেমন তুমি 5 টাকা দিয়ে একটি কলম কিনেছো, এটা একটা খুচরা খরচ। তুমি মসজিদের লোকেরা এসেছে, সেখানে 10 টাকা তুমি দান করেছো, ভিক্ষুক আসছে 10 টাকা দান করেছো। তুমি একটা ক্যালকুলেটর কিনেছো, 200 টাকা দিয়ে একটি ওয়াল ঘড়ি কিনেছো, ঠিক আছে, একটা চেয়ার কিনেছো 300 টাকা দিয়ে, বা তুমি একটি ডাক টিকিট কিনেছো, অথবা তুমি যাতায়াত ভাড়া দিয়েছো, অটো ভাড়া দিয়েছো 5 টাকা, রিক্সা ভাড়া দিয়েছো 25 টাকা, তোমার কাস্টমাররা এসেছে, তুমি নুডলস রান্না করে খাওয়াইছো, সেখানে নুডলসের 20 টাকা লাগছে, তুমি তাকে একটা সিগারেট খাওয়াইছো 10 টাকা লাগছে, তুমি তাকে এক কাপ চা খাওয়াইছো, নাস্তা করাইছো, এই যে খরচগুলো, বা তোমার পণ্য আসছে, পণ্য আনায়নের খরচ 20 টাকা রিক্সা ভাড়া, বা কুলি এবং বহন খরচ, তাকে তুমি 20 টাকা দিলা, 30 টাকা দিলা তুমি ডেলিভারি ভ্যান অর্থাৎ ঠেলাগাড়ি ভাড়া। হ্যাঁ, এরপর হতে পারে তুমি ইন্টারনেট বিল দিয়েছো 20 টাকা, ডাটা কিনেছিলা, বা তুমি টেলিগ্রাফ খরচ হয়েছে, ডাক টিকিট কিনেছো, কাগজ কিনেছো, কলম কিনেছো, হ্যাঁ, ফোনের বিল দিয়েছো 300 টাকা। এই যে লটস অফ এক্সপেন্ডিচার আমি আলোচনা করলাম, এগুলো সব হলো খুচরা খরচ। তো এই খুচরা খরচের খাত আছে। সাধারণত এখানে খুচরা খরচের খাত হলো 6টা। তো 6টা খাতে আমরা এই খুচরা খরচগুলোকে ভাগ করি। আমি সেই খাতগুলোকে বলি। মনিহারি, এটা একটা খরচের খাত, খুচরা খরচের। 2 নম্বর হলো আপ্যায়ন, এটা একটা খুচরা খরচের খাত। ডাক ও তার, এটা একটা খুচরা খরচের খাত। যাতায়াত, এটা একটা খুচরা খরচের খাত। এরপর হলো তোমার কুলীয় বহন খরচ, এটা একটা খুচরা খরচের খাত। এছাড়া আদার্স কিছু খরচ আছে যেটা এই 5টা খাতে যায় না। মনিহারি, যাতায়াত, আপ্যায়ন, কুলি বহন, যাতায়াত। মনিহারি, আপ্যায়ন, কুলি বহন, যাতায়াত, মনিহারি, আপ্যায়ন, কুলীয় বহন, যাতায়াত, ডাকতার। এই 5টা খরচের বাইরে আর এক ধরনের খরচ আছে যেগুলোকে আমরা বিবিধ খরচে নিয়ে থাকি। মোট এই 6টা ক্যাটাগরিতে আমরা এই খুচরা খরচগুলোর খাতগুলোকে ভাগ করব এবং আমরা যখন অঙ্ক করব তখন এই খাত ওয়ারি
প্রত্যেক খাতের আন্ডারে তার আইটেমটা টাকাটা বসবে। এই 6টা আইটেমের বাইরে আর এক ধরনের আইটেম আছে যেটাকে আমরা বলি খুচরা সম্পদ। এটা সরাসরি আমরা খুচরা খরচ বললাম না, এটা আমরা খুচরা সম্পদ বলবো। তো এইগুলো সম্পর্কে আমি আলোচনা করব, আর ছকটা কিভাবে আঁকবো সেটাও ইনশাল্লাহ আমি আজকে দেখানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা তোমরা কোথায় যেও না, আমাদের সাথেই থাকার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অলরেডি লিখে ফেলেছি যে আমাদের যে 6টা ক্যাটাগরি আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের যে 6টা ক্যাটাগরি আছে, যে তোমাদেরকে মাত্র আমি যেটা বললাম যে এই খুচরা নগদান বইতে যে ক্যাটাগরি থাকে, খরচের যে ক্যাটাগরিগুলো, সেই ক্যাটাগরিগুলো এখানে 6টা ভাগে ক্যাটাগরিগুলো থাকে। 6টা ক্যাটাগরিতে আমরা খরচগুলো দেখাই। সেই 6টা খাত কি? একটা হলো মনিহারি খাত, মনিহারি খরচ। একটা হলো আপ্যায়ন খরচ, ডাক ও তার খরচ, কুলীয় বহন খরচ, যাতায়াত খরচ, বিবিধ খরচ। এই 6টা খরচের খাতের বাইরে আর একটা খরচ থাকে যেটাকে আমরা সরাসরি খরচ লিখি না, এটা খুচরা সম্পদ। তো খুচরা নগদান বইতে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই খরচের খাতের ভিতরে কোন কোন খুচরা খরচগুলো যাবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব, এবং এই পার্টটা তোমরা ভালো করে খেয়াল করে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা অনেক সময় একটার সাথে একটা মিল করে ফেলো। তো প্রথমেই আসি মনিহারি খরচ। মনিহারি খরচটা কি? কাগজ, কলম, স্টেশনারি জাতীয় যে খরচগুলো, সেগুলোকে আমরা মনিহারি খরচ বলি। এখন মনিহারি খরচের ভিতরে কি কি আইটেম যায় আমি একটু লেখার চেষ্টা করি, তোমরা খেয়াল করো। কাগজ, কলম, কাগজ ক্রয়, কলম ক্রয়, হতে পারে পেন্সিল। পেন্সিলও কিন্তু একটা খুচরা খরচ এবং এটা মনিহারির ভিতরে যাবে। কাগজ, কলম, পেন্সিল, ইরেজার, রাবার, ফ্লুইড। ফ্লুইড মানে যেটা দিয়া কোনো ভুলকে সংশোধন করা হয়। ইরেজার হতে পারে, রাবার, এটা মনিহারির ভিতরে যাবে, মনিহারি খরচ ঘরে। ফ্লুইড, ফ্লুইড, স্টেপলার, কার্বন, আলপিন। স্টেপলার মেশিন খুব পরিচিত একটা শব্দ। স্টেপলার, কার্বন পেপার, অনেক সময় ব্যবসায় কার্বন পেপার লাগে। এরপর হতে পারে আলপিন। আলপিন তো আমরা চিনি, স্টেপলার মেশিনে যেটা ব্যবহার করা হয় সেটাকে আলপিন বলে। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা জানি। কালি, মার্কার, ডাস্টার, চক, কালি, মার্কার, কাগজ, চক, ডাস্টার হতে পারে। এগুলো অনেক সময় ব্যবসায় লাগে। খুচরা খরচের ভিতরে এই আইটেমগুলো মনিহারির ঘরে যায়। খাম, তারপর হতে পারে প্যাড, স্টাপলার প্যাড, সরি এটা হলো সিল প্যাড। সিল আমরা যে সত্যায়িত করি, সেই সত্যায়িতর সিল প্যাড দরকার হতে পারে। মোটামুটি শিক্ষার্থী বন্ধুরা, এই যে আইটেমগুলো, কাগজ, কলম, পেন্সিল, ইরেজার, রাবার, ফ্লুইড, স্টাপলার, কার্বন, আলপিন, কালি, মার্কার, চক, ডাস্টার, খাম, সিল প্যাড, এই আইটেমগুলো, এই খরচের এই আইটেমগুলো কোন খাতে যাবে? মনিহারি খরচ খাতে। কোন খাতে যাবে? মনিহারি খরচ খাতে যাবে। এরপর আসো আপ্যায়ন। আপ্যায়ন তো বোঝো, অর্থাৎ কাস্টমারদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যেই খরচটা করা হয় আপ্যায়ন, এন্টারটেইন করার জন্য, অনেক সময় এটা হয় চা নাস্তা এগুলো। তো এই আপ্যায়ন খাতে কি কি জিনিস যায়? চা, নাস্তা, কোকা কোলা বা কোক, বিস্কুট, পান, সিগারেটও থাকতে পারে। সিগারেটটা আমি লিখতেছি না।
আইসক্রিম, কাস্টমার আসলো, তার বাচ্চা নিয়ে আসলো। লাঞ্চ, দুপুরে লাঞ্চ খাওয়াইলো। তো এই আইটেমগুলো সাধারণত আপ্যায়নের ভিতরে যায়। এরপর আসো ডাকোতার। ডাকোতার মানে হলো ইন্টারনেট এবং পোস্ট অফিসের সাথে সংযুক্ত যে খরচগুলো, পোস্ট অফিস এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত যে খরচগুলো। আমরা জানি যে ব্যবসায়ের ইন্টারনেট একটি বড় ধরনের সহায়ক বিষয়, কারণ ইন্টারনেটের মাধ্যমে মেইল আদান প্রদান হয়। এছাড়া পোস্ট অফিসের মাধ্যমে আমরা যখন পণ্য ফেরত দিই, ক্রয় ফেরত জাবেদা করি, বিক্রয় ফেরত জাবেদা করি, ওই লেটারগুলো বা ওই চিঠিগুলো সাধারণত দেনা চিঠি বা পাওনা চিঠি, এগুলো সাধারণত পোস্ট অফিসের মাধ্যমে ব্যবসায়ীরা এই কমিউনিকেটটা করে থাকে। তো ডাক ও তারের ভিতরে কি আসতে পারে? তো এই খামটা সাধারণত আমি এখানে মণিহারিতে লিখেছি, কিন্তু এই খামটা যদি তুমি পোস্ট অফিস থেকে কেনো তাহলে কিন্তু এটা চলে যাবে ডাক ও তারে। আবার বলতেছে, খামটা যদি নর্মাল দোকান থেকে কেনো তাহলে এটা মণিহারি ক্যাটাগরিতে যাবে, কিন্তু খামটা যদি তুমি কোনো পোস্ট অফিস থেকে কেনো তাহলে সেটা ডাক ও তার যায়। সাধারণত খামটা ডাক ও তারের ভিতরেই যায়, মণিহারিতে যায় না। সাধারণত এই খামটা মণিহারিতে যায় না, ডাক ও তারের ভিতরেই যায় খাম। এরপর আসো স্টাম্প। স্টাম্প, স্টাম্প মানে হলো ব্যবসায়ের অনেক সময় ব্যবসায়িক চুক্তি করার জন্য, যেমন বিনিময় বিল, প্রাপ্য নোট, এগুলো কিন্তু এই স্টাম্প চুক্তির মাধ্যমে হয়। ডাক টিকিট, ইন্টারনেট খরচ আমরা জানি। টেলিফোন, মোবাইল, টেলিগ্রাম, মোবাইল খরচ, কিন্তু মোবাইল বলতে মোবাইল ক্রয় না, মোবাইল খরচ। টেলিফোন, টেলিগ্রাম, টেলিগ্রাফ, এগুলো আগে চলতো, এখন কিন্তু টেলিগ্রাম, টেলিগ্রাফ শিক্ষার্থী বন্ধুরা অতটা দেখা যায় না। তার খরচ, ডিশ খরচ হইতে পারে, ডিশ লাইন খরচ, ডিশ লাইন বিল বা ডিশ লাইন খরচ। রেভিনিউ স্টাম্প, রেভিনিউ স্টাম্প, রেভিনিউ স্টাম্প, এই ধরনের খরচগুলোই সাধারণত শিক্ষার্থী বন্ধুরা ডাক ও তারে হয়ে থাকে। তাহলে আমি আবারও বলতেছি, ডাক ও তারের ভিতরে কি কি যায়? খাম, স্টাম্প, ডাক টিকিট, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, তার খরচ, ডিশলাইন খরচ, রেভিনিউ স্টাম্প। দিস আইটেমস উইল বি ইনক্লুডেড ইন ডাক ও তার এই ক্যাটাগরিতে। এখন আসো কুলীয় বহন খরচ। কুলীয় বহন খরচ মানে হলো ব্যবসায়ের ট্রাক থেকে মাল আনলোড করা, ট্রাকে মাল লোড করা, দোতলায় ফ্যাক্টরিতে মাল উঠানো, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, কুলি, মজুর, এদের একটা খরচ আছে, খুচরা খরচ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এই খরচগুলো এখানে যাবে। তো এখানে সাধারণত শিক্ষার্থী বন্ধুরা কোন কোন খরচ যায় আমরা একটু দেখি। কুলি খরচ, কুলি খরচ নামে আসতে পারে, বহন খরচ নামে থাকতে পারে, মজুরি থাকতে পারে, এরপর হলো প্যাকিং খরচ, ঠেলাগাড়ি, প্যাকিং খরচ থাকতে পারে, ঠেলাগাড়ি খরচ থাকতে পারে, ভ্যান গাড়ি, ঠেলাগাড়ির সাথে আর একটা থাকতে পারে ভ্যান গাড়ি, আমরা লিখলাম না, ঠিক আছে, ঠেলাগাড়ি থাকতে পারে। আচ্ছা লিখে দিই, কারণ তোমরা যদি না বুঝো। ঠেলাগাড়ি খরচ, ভ্যান গাড়ি খরচ, এরপর থাকতে পারে মাল বহন খরচ। আইটেমগুলো কি কাছাকাছি আর কি, তোমরা যাতে ভুল না করো এই জন্য আমি আলাদা আলাদা করে লিখে দিচ্ছি। এই হলো মোটামুটি তোমার কুলি ও বহন খরচে সাধারণত এই আইটেমগুলোই যায়। তো ডাক ও তারের ভিতরে
আমরা আরেকটা খরচ নিতে পারি, সেটা হলো কুরিয়ার খরচ, পোস্ট অফিস খরচ। আর একটা আসলে কুরিয়ার খরচটা কিন্তু ডাকতারে যায় না, কুরিয়ার খরচটা যাতায়াতে যাবে। আমি যাতায়াতের শেষে এই খরচটা লিখে দিই। কুরিয়ার খরচটা আসলে যাতায়াতে যাবে, এটা আমি আগেই লিখে দিই, পরে এটার ব্যাখ্যা দেব। ওকে, এটা পরে ব্যাখ্যা দিচ্ছি। আসো, কুলি ও বহন খরচে তাহলে কি কি যায়? কুলি খরচ, বহন খরচ, মজুরি খরচ, প্যাকিং খরচ, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি খরচ, মাল বহন খরচ, অর্থাৎ যেগুলোর সাথে যেগুলো পণ্য পরিবহন করে সেগুলো কিন্তু যাবে কুলি ও বহন খরচ, আর যেগুলো যাত্রী পরিবহন করে সেগুলো যাবে যাতায়াত খরচ। সেক্ষেত্রে আমি এই কুরিয়ার খরচটা, এটা নিয়ে আসলে একটা কনফিউশন আছে। পণ্য পরিবহন করা হলে সেই খরচগুলো কিন্তু কুলি ও বহন খরচে যায়। তার মানে কুরিয়ার খরচটাকে আমরা এখানে দেব আমাদের শর্ত অনুসারে। যদি আমি ওখানে লিখেছি, আসলে এটা আসে না, আমার মনে হইলো যে কুরিয়ার খরচটা থাকলে কি হবে। কুরিয়ারটা সাধারণত কুরিয়ার চার্জ বা কুরিয়ার খরচ, এটা কুলি ও বহন খরচে আমরা লিখতে পারি। সাধারণত পণ্য বহন করা হলে মাল বহন করার খরচগুলো কুলি বহন খরচে যায়, আর যাত্রী, ব্যবসায়ের মালিক, ব্যবসায়ের কোষাধ্যক্ষ, ব্যবসায়ের স্টাফ যদি যাতায়াত ভাড়া ব্যবহার করে সেটা কিন্তু যাতায়াত খরচে যায়। তাহলে কুলি ও বহন খরচ আমরা ক্লিয়ার, যেখানে মাল বা পরিবহনের সাথে পণ্য আনা নেওয়ার খরচটাকে আমরা কুলি বহন খরচে যাবো। এখন আসো যাতায়াত খরচ। যাতায়াত খরচটা লিখলে তোমরা আরও ক্লিয়ার হবা। বাস ভাড়া, বাসা ভাড়া না কিন্তু বাস ভাড়া, এটা অনেকেই ভুল করে বাসা ভাড়া লিখে আসো। বাস ভাড়া খরচ, রিক্সা ভাড়া, রিক্সা ভাড়া খরচ, অটো ভাড়া, অটো খরচ আমরা জানি, অটো ভাড়া মানে অটো খরচ, অটো খরচ। এরপর হতে পারে মাল আনায়ন খরচ। এটা কিন্তু একটা কনফিউশন আইটেম, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। মাল আনায়ন খরচ, মাল আনায়ন খরচটাকে আমরা যাতায়াতে কেন দিয়েছি খেয়াল করো। এখানে মাল যে আমরা আনবো, যদি মালটা সাধারণত পণ্যটার সাথে কিন্তু দেখা যায় ব্যবসায়ের লোকও থাকে, রাইট। এই মাল আনায়ন খরচটাকে আমরা কেন যাতায়াত খরচে দিছি, এটাও কিন্তু কনফিউশন আইটেম। মাল খরচ কি, আনায়ন খরচ কি যাতায়াতে যাবে না কুলি বহন খরচ যাবে, এটা কিন্তু আসলে কনফিউশন। আসলে এই বিষয়গুলো কনফিউশন দূর করার জন্য আমি একটা কথা বলে রাখি, যদি একেবারে কনফিউশন আইটেমগুলো বিতর্কিত, মানে যেটা নিয়ে খুব সন্দেহ, সেগুলো কিন্তু যে কোনো এই একটার ভিতরে রাখা যায়, এটা কিন্তু ভুল হবে না। তারপরে আমি এটা ক্লিয়ার করে দিই। তুমি ব্যবসায়ের জন্য যে মালটা আনবা সেটা কিন্তু যদি কুরিয়ারে আসে তাহলে কিন্তু শুধু পণ্য আসতেছে, সেক্ষেত্রে সেটা কিন্তু কুলি বহন খরচ যাবে। কিন্তু নর্মালি যে মালগুলো আমরা আনি তার সাথে কিন্তু একজন লোক থাকে, রাইট। এই কারণে মাল আনায়ন খরচটাকে আমরা যাতায়াত খরচে রাখতে পারি। তবে এটা কিন্তু আসলে মাল আনায়ন খরচটা এখানে রাখাটা ঠিক না, আমি একটা বইতে দেখেছি তাই এখানে লিখেছি। কিন্তু এই মাল আনলোডিং খরচটা কিন্তু আবার কুলি বহনে যাবে, কারণ মালটা তুমি আনছো, এটা যাতায়াতের ভিতরে যায়, ঠিক আছে, আমরা মেনে নিলাম। কিন্তু এই মালটা আনলোড করতে গেলে তখন শ্রমিক লাগবে, মজুরি লাগবে, কুলি লাগবে। মানে বড় ট্রাকে করে তুমি মালটা সাথে নিয়ে আসলা, তার মানে ট্রাক ভাড়া, এটা কিন্তু যাতায়াতে। কিন্তু ওই মালগুলো ছোট ছোট লরিতে করে কিন্তু আবার আনলোড করে ব্যবসায় কারখানাতে আনতে হয়, সেই খরচটা কিন্তু আমি কুলি বহনে লিখতে পারবো। এই কনফিউশন আইটেমগুলো সাধারণত আসে না, আমি কিন্তু টোটালটা লিখেছি তো এই কারণে। তাহলে এই যে 5টা ক্যাটাগরি, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ এই 5টা ক্যাটাগরিতেই কিন্তু আসলে আমাদের খুচরা খরচটা থাকে। এছাড়াও আরও কিছু খুচরা খরচ থাকে যেগুলো এই 5টা ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতে যায় না, সেটার জন্য আমরা কি করি, বিবিধ খরচে নিয়ে যাই। সেটা কি আমরা দেখি, যেমন ভিক্ষাদান, যেমন হতে পারে কি ভিক্ষাদান। এরপর শিক্ষার্থী বন্ধুরা ভিক্ষাদান হতে পারে বকশিস দিছো, বকশিস হতে পারে, অনুদান হতে পারে, অনুদান হতে পারে, পরিচ্ছন্নতা খরচ, পরিচ্ছন্নতা খরচ হতে পারে, ধোবা খরচ। সাধারণত এই আইটেমগুলোই শিক্ষার্থী বন্ধুরা, এই আইটেমগুলোই কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের এই বিবিধ খরচে যায়। তাহলে বিবিধ খরচের ভিতরে কী যায়,
ভিক্ষাদান, বকশিস, অনুদান, পরিচ্ছন্নতা খরচ, ধোপা খরচ, হতে পারে মেরামত খরচ। মেরামত খরচটাও কিন্তু অনেক সময় বিবিধ খরচের ভিতরে আমরা নিতে পারি। ছোট মেরামত খরচগুলো আমরা বিবিধতে নিতে পারি। আর বিবিধর আইটেমগুলো এমনই, দেখো দেখলেই মনে হয় যে এটা কোনো ক্যাটাগরিতে যাবে না, সেই ক্যাটাগরিটা হলো আমাদের বিবিধ খরচ। এখন আসো খুচরা সম্পদ কি? খুচরা সম্পদ হলো এই যতগুলো আমরা ক্যাটাগরি নির্বাচন করলাম, এগুলো সব কিন্তু সরাসরি খরচ, মানে যে মেয়াদ, যার মেয়াদ 1 বছর বা 1 বছরের কম। কিন্তু কিছু কিছু সম্পদ আছে যেগুলো বড় সম্পদ না, অল্প পরিমাণ আইটেমের সম্পদ। যেমন 80 টাকা দিয়ে একটা কিনলাম, ক্যালকুলেটর কিনলাম, এটা কিন্তু খরচ না, আসলে এটা সম্পদ। একটা চেয়ার কিনলে 100 টাকা দিয়া প্লাস্টিকের, এটা কিন্তু খরচ না, এটা সম্পদ। তো ওই আইটেমগুলো আমরা খরচ ক্যাটাগরিতে নেব না, কিন্তু খুচরা নগদান বইতেই নেব, কারণ এটা খুচরা সম্পদ, খুচরা খরচের সাথে জড়িত। সেই আইটেমগুলো কি হতে পারে আমি একটু তোমাদেরকে লিখে দেখাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন ক্যালকুলেটর, হতে পারে দেয়াল ঘড়ি। দেয়াল ঘড়ির দামও কিন্তু 150-200 টাকা, কম দামেরটাই সাধারণত ব্যবসায়ী কেনে। দেয়াল ঘড়ি। হতে পারে চেয়ার, ছোট চেয়ার কিনলো। তাহলে এই যে আইটেমগুলো আমি লিখলাম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি যে মাত্র আইটেমগুলো লিখলাম, তোমরা একটু যদি নজর দাও, প্রয়োজনে এখন একটা স্ক্রিনশট নাও, এখন একটা স্ক্রিনশট নিয়ে যাও। এই যে এই অবস্থা একটা স্ক্রিনশট নাও, কারণ এটা তোমাদের পরীক্ষায় লাগবে। সব খরচগুলো একসাথে আমি নিয়ে এসেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আইটেমগুলো আমরা এখন দেখলাম, এগুলোই আমাদের, যখন আমরা এখন ছক আঁকতে যাব, এখন যেহেতু আমরা ছক আঁকতে যাব, আমরা খরচ সম্বন্ধে ক্লিয়ার হয়েছি, এবং বিগত ক্লাসে আমরা ব্যালেন্স, বিডি এবং নগদান বা ব্যাংক হিসাব সম্পর্কে ক্লিয়ার হয়েছিলাম। বিগত ক্লাস যদি মিস করো, আই বাটনে চলে যাও, আই বাটনে ক্লিক করলে ক্লাসটা পাবে অথবা প্লে লিস্টে পাবে। তো আজকে আমরা খরচগুলো জানলাম, যে কোন খরচটা কোন ক্যাটাগরিতে যাবে, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা জানলাম। এখন আমরা ইনশাল্লাহ খুচরা নগদান বইয়ের ঘর কাটবো, ছকটা কাটবো। তোমরা কোথাও যেও না, আমাদের সাথেই থাকবা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খুচরা নগদান বই অগ্রদত্ত নিয়মে বা অগ্রদত্ত পদ্ধতিতে কিভাবে একটি খুচরা নগদান বই তৈরি করতে হয়, ইনশাল্লাহ আমরা এটা আজকে দেখার চেষ্টা করব, এবং তোমরা এইটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, কারণ এই খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরু করছি। আশা করি তোমরা খাতা কলম নিয়ে আমার সাথেই আছো, তাহলে জিনিসটা সহজ হবে। প্রথমে আমরা যেটা কাজ করব, আমরা তো প্রথমে লিখব জনাব রহিম সাহেবের খুচরা নগদান বই, জনাব করিম সাহেবের খুচরা নগদান বই, ব্র্যাকেটে আমরা লিখব অগ্রদত্ত পদ্ধতি। এরপর আমরা কি করব, স্কেল দিয়ে কি করব, মোটা একটা দাগ টানবো। তোমরা যদি দেখো, আমি কিন্তু মোটা একটা স্কেল দিয়ে মোটা একটা কি করছি, দাগ টানছি। তোমরা খাতাটা অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে নেবে, মানে আড়াআড়িভাবে নেবে, এবং এভাবে মোটা একটা স্কেল দিয়ে যখন তোমরা দাগ টানবে, দাগ টানার পর প্রথম যে ঘরটা হবে সেটা আমাদের তারিখের ঘর। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, প্রথম ঘরটা হলো আমাদের তারিখের ঘর। তারিখের পরে আমাদের প্রাপ্তি টাকা, অর্থাৎ আমরা যে টাকাটা আমরা প্রধান ক্যাশিয়ার থেকে পাবো, বা আমাদের হাতে যে টাকাটা থাকবে। এরপর আমাদের ছোট করে একটা বিবরণের ঘর আছে, আমরা 2 স্কেল পরিমাণ জায়গা নিয়ে একটা বিবরণের ঘর টানতে পারি শিক্ষার্থী বন্ধুরা। এরপর একটা ছোট ঘর নেব আমরা, যেটা হবে আমাদের ভাউচার নং। আমরা জানি যে প্রত্যেকটা খরচের এগেনস্টে ভাউচার হয়। এরপর হলো আমাদের প্রদান টাকা, মানে আমাদের যে খরচগুলো, আমরা যে খরচগুলো আমরা লিখব, অর্থাৎ যেই খরচগুলো আমরা লিখতে যাচ্ছি। আর বাকি অংশকে কি করব, আমরা এভাবে ভাগ করে দেব। এই অংশটাকে আমরা এরকম ভাগ করে দেব শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা লিখব ডেবিট, আর এই পাশে আমরা লিখব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে দেখো, আমি একটু দেখি যে ভালো করে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওই পাশটা হলো ডেবিট আর এই পাশটা হলো ক্রেডিট, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে আমরা কি করলাম আসলে? আমরা প্রথমে একটা 1 স্কেল পরিমাণ জায়গা নিলাম। আমি তোমাদেরকে আবার দেখাই। আমরা যে কাজটা করলাম, আমরা 1 স্কেল পরিমাণ জায়গা নিলাম। নেওয়ার পর এখানে আমরা ছোট্ট করে একটা তারিখের ঘর নিলাম। তারিখের পর আমাদের প্রাপ্তি টাকা মানে আমরা টাকাটা কোথা থেকে পাইছি, বা আমাদের প্রধান ক্যাশিয়ার যে টাকাটা দিয়েছে, বা আমাদের হাতে যে টাকাটা আছে। পরে হলো আমাদের বিবরণের ঘর। আমি এখানে বিবরণের ঘরটা ছোট রাখছি, তোমরা অবশ্যই একটু বড় রাখবা। এরপরে হলো আমাদের ভাউচার নং, এরপর হলো আমাদের প্রদান টাকা অর্থাৎ মোট খরচ, আর বাকি অংশটা আমাদের খুচরা খরচের বিশ্লেষণ, অর্থাৎ ওই যে একটু আগে যে তোমাদের 6টা ক্যাটাগরি দেখেছিলাম, ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করব। তাহলে আমি লিখি, এটা হলো আমাদের তারিখের ঘর, এটা হলো আমাদের প্রাপ্তি টাকা, প্রাপ্তি মানে আমরা কোন কোন খাতে আমরা যে টাকা পেয়েছি, প্রাপ্তি। এরপর হলো এটা হলো আমাদের বিবরণের ঘর, আমরা খরচের বিবরণ এখানে সুন্দরভাবে দেব। এই ঘরটা হলো আমাদের ভাউচার নং, আমরা জানি প্রতিটি খরচের জন্য আমাদের ভাউচার তৈরি করতে হয়, সে ভাউচার নং। এরপর হলো আমাদের মোট খরচ, মোট খরচের ঘর এটা, অর্থাৎ প্রদান টাকা। মোট খরচ মানে কি? প্রদান টাকা। মোট খরচ মানে কি শিক্ষার্থী বন্ধুরা? মোট খরচ মানে হলো প্রদান, তুমি কোন কোন খাতে প্রদান করেছো। আর এটা হলো খুচরা খরচের বিশ্লেষণ, খুচরা খরচের বিশ্লেষণ, কোন কোন খাতে আমরা খরচগুলোকে করব, সেই খাত, যেই খাতটা শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আগে দেখেছি, যে খুচরা খরচের যে খাতগুলো হয় সেই খাতগুলো আমরা দেখেছি। তাহলে এই হলো মোটামুটি আমাদের ছক শিক্ষার্থী বন্ধুরা। আমি আবার একটু দেখি যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ক্যামেরায় ঠিকই দেখা যাচ্ছে। তোমরা প্রয়োজনে একটু জুম করে দেখো যদি তোমাদেরকে দেখতে সমস্যা হয়। তাহলে এই হলো মোটামুটি খুচরা নগদান বইয়ের ঘর অগ্রদত্ত পদ্ধতি। এখন আসো খুচরা খরচের বিশ্লেষণ। আমরা কিন্তু একটু আগে 6টা ক্যাটাগরি দেখেছি, মণিহারি, যাতায়াত, আপ্যায়ন, ডাকতার, কুলি মজুর, কুলীয় বহন, আর একটা ছিল বিবিধ। কিন্তু 6টা ঘরই যে আমাদের কাটতে হবে এমন না। আমরা উদ্দীপকটা পড়ে দেখব যে উদ্দীপকে কোন কোন ক্যাটাগরির আইটেম দেওয়া আছে। যেমন যদি থাকে কাগজ কলম, তাহলে বুঝতে পারবো যে মণিহারি আছে। যদি থাকে রিক্সা ভাড়া, তাহলে আমরা বুঝতে পারবো যাতায়াতটাও আছে। যদি থাকে মাল আনায়ন, মাল বহন খরচ, তার আমরা বুঝতে হবে যে কুলি ও বহন খরচ আছে। যদি থাকে প্যাকেজিং, ডাকতার, তাহলে বুঝতে হবে ডাকতারও আছে। যদি থাকে চা নাস্তা, তাহলে বুঝতে হবে আপ্যায়ন আছে। যদি থাকে ভিক্ষা, বকশিস, তাহলে বুঝতে হবে বিবিধ আছে। সাধারণত 6টা ঘর আমাদের থাকে না, 4টা ঘর, 3টা ঘর এরকম থাকে। কিন্তু আমরা এখন অঙ্ক করার জন্য আমরা এখন 6টা ঘরই নেব। আনুমানিক আমরা একটু ভাগ করি শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট অনুমান করে আমরা ভাগটা করতেছি। তাহলে এখানে আমরা মানে প্রত্যেকটা খরচকে আমরা এখন দেখাবো। তাহলে এটা আমরা লিখি মণিহারি খরচ, জায়গা অনেক কম, তোমরা একটু জুম করে দেখো, নাইলে হয়তো বুঝতে পারবে না। আশা করি বুঝতে পারবে, আমি খুব সুন্দর করে এবং আস্তে আস্তেই লিখতেছি। এটাকে দিলাম যাতায়াত খরচ, কুলি ও বহন খরচ দিলাম, এটা কুলি ও বহন খরচ, এটা হলো কুলি ও বহন খরচ। পরেরটা দেই আপ্যায়ন খরচ, দেই এটাকে মনিহারি খরচ, যাতায়াত খরচ, কুলি বহন খরচ, আপ্যায়ন, আর একটা হলো ডাক ও তার খরচ। আর এটাকে দিই আমরা বিবিধ খরচ।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি আমাদের 6টা ঘর এখানে কাটা হয়েছে। আমি একটু দেখি, হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তোমরা প্রয়োজনে একটু জুম করো, জুম করলে আরও ক্লিয়ার দেখা যাবে শিক্ষার্থী বন্ধুরা। আমার জায়গা খুবই কম, স্পেস, কিন্তু আমি বিশ্বাস করি আমার মনের ভিতরে তোমাদের শিক্ষার্থীদের ভালোবাসার জায়গা অনেক বড়। তোমরা আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আর চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করেছো, যারা করো নাই তারা করে নেবা, ঠিক আছে? তাহলে আসো, তাহলে আমরা খুচরা খরচগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করলাম, 6টা ক্যাটাগরি: মনেরি খরচ, যাতায়াত খরচ, কুলীয় বহন খরচ, আপ্যায়ন খরচ, ডাক ও তার খরচ, বিবিধ খরচ। তাহলে আমরা মোটামুটি ভাগ করলাম 6টা ক্যাটাগরিতে। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমি একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম যে এই যে 6টা ক্যাটাগরি যেটা আছে, এই যে 6টা ক্যাটাগরি এইটাই সাধারণত থাকে। তবে এছাড়া কিছু খুচরা খরচ থাকে, যেগুলো খুচরা খরচ না, সেগুলো হলো খুচরা সম্পদ, যেগুলোর নাম আমি তোমাদেরকে বলেছি। যেমন একটি ক্যালকুলেটর ক্রয়, একটি চেয়ার ক্রয়, দেয়াল ঘড়ি, সেগুলো কিন্তু এই কোনো ঘরেই যাবে না। সেটার জন্য যদি ওরকম আইটেম থাকে, ক্যালকুলেটর, চেয়ার, টেবিল, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে একটা ঘর টানতে হবে, খতিয়ান পৃষ্ঠা। এটা কিন্তু সবসময় থাকবে না, আমি আবারও বলতেছি। তাহলে আমি এটা লাল কলম, লালটা ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু অঙ্ক কিন্তু ফরম্যাটটা এরকম, অঙ্কের ছক কিন্তু শেষ, এটাই কিন্তু অঙ্কের মূল ছক। কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে অনেক সময় খুচরা খরচের পাশাপাশি কিছু খুচরা সম্পদ থাকতে পারে, তখন যে কাজটা আমরা করব, আমরা এখানে একটা আলাদা খতিয়ান পৃষ্ঠার ঘর কাটবো ছোট্ট করে, এবং বাকিটা হবে আমাদের খতিয়ান টাকার পরিমাণ, খতিয়ান পৃষ্ঠা, আর এটার নাম হবে খতিয়ান টাকার পরিমাণ বা খতিয়ান টাকা, যেটাই দাও। আমি ছোট করে লিখলাম, তোমরা একটু দেখো, একটু ভালো করে দেখো। খতিয়ান টাকার পরিমাণ, ওখানে আমি দিলাম খতিয়ান পৃষ্ঠা। এটা কিন্তু সবসময় থাকবে না, আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, এটা কখন থাকবে? এটা থাকবে যখন আমাদের ওই যে কয়েকটা আইটেম থাকে, আমি বললাম যদি তোমাদেরকে প্রশ্নে দেওয়া থাকে, যদি এরকম থাকে যে একটা ক্যালকুলেটর, একটা ঘড়ি, খতিয়ান পৃষ্ঠা ও খতিয়ান হিসাব, খতিয়ান পৃষ্ঠা আর একটা হলো খতিয়ান হিসাব, ব্র্যাকেটে আমরা টাকা লিখব, ওটা হবে খতিয়ান হিসাব। শিক্ষার্থী বন্ধুরা, এটা হবে খতিয়ান হিসাব। খতিয়ান পৃষ্ঠা ঠিক আছে, কিন্তু এটা হবে খতিয়ান হিসাব, লিখে ব্র্যাকেটে আমরা টাকা লিখে দেবো, তাহলেই হবে। এটা কিন্তু সবসময় হবে না, এই জন্য আমি লাল এখানে পার্টিশনটা করেছি। এটা হলো খতিয়ান হিসাব, ব্র্যাকেটে আমরা লিখতে পারি টাকা, যেহেতু এখানে টাকাটাই বসবে। আমি একটু দেখি ক্যামেরায় ঠিক মতো আসছে কিনা। হ্যাঁ, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান হিসাব, টাকা। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, এই অংশটা কিন্তু আলাদা, এই অংশটা কিন্তু সাধারণত থাকে না। এই বিবিধ খরচের পরেই কিন্তু আসলে আমাদের অঙ্ক শেষ হয়ে যায়। কিন্তু এই বাড়তি অংশটুকু আমরা কেন করলাম? বাড়তি অংশটুকু আমরা করলাম যদি আমাদের প্রশ্নে খুচরা খরচের সাথে সাথে কিছু খুচরা সম্পদের আইটেম থাকে, ক্যালকুলেটর, দেওয়াল ঘড়ি বা চেয়ার, এরকম ছোট খরচ যদি থাকে, তখন ওই আইটেমগুলো আমাদের এই ঘরে যাবে, এই টাকার ঘরে যাবে, এই টাকার ঘরে যাবে। খতিয়ান পৃষ্ঠার ঘরে কিন্তু না, টাকার ঘরে যাবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি অঙ্কের ফরম্যাট। এখন আমি একটা ডেমো অঙ্ক করতেছি তোমাদের দেখানোর জন্য। তাহলে তারিখের ঘরে আমরা একটা ভুল করেছি, তারিখটা আসলে এই পাশে হবে, প্রথম ঘরে হবে প্রাপ্তি টাকা। শিক্ষার্থী বন্ধুরা একটু তোমরা ভালো করে খেয়াল করো, প্রথম ঘরে হবে প্রাপ্তি টাকা, পরের ঘরে হবে আসলে তারিখ, একটু উলটপালট হয়ে গেছে। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে খুচরা নগদান বইয়ের অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে ভালো করে কেয়ারফুল হতে হবে, নাহলে এই অঙ্কগুলোর ঘরটা নগদান বই বা অন্য অঙ্কের চেয়ে একটু আলাদা। এজন্য এটার জন্য তোমাদেরকে অবশ্যই, আমি আবারও বলতেছি, ভালো করে তোমরা প্র্যাকটিস করবা। আমি যেমন ভুলটা আমি করছি, এই ভুলটা কিন্তু তোমরা 100% করবা, 100%। তার মানে প্রথমেই আমাদের হবে প্রাপ্তি টাকা, প্রথমেই আমাদের কি হবে, আগে তো তোমার টাকা থাকতে হবে, না ছাড়া তুমি খরচ করবা কীভাবে?
আর প্রাপ্তি টাকার পরের ঘরে হয়ে গেল তারিখ। শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলতেছি, দেখো তোমরা দেখো ভালো করে খেয়াল করো। প্রথম ঘরে হবে প্রাপ্তি টাকা, যেটা আমি ভুল করে প্রাপ্তি টাকা পরের ঘরে লিখেছি। প্রথম ঘরে হলো আমাদের প্রাপ্তি টাকা, অর্থাৎ আগে তো তোমার কাছে টাকা থাকতে হবে, না হলে পেটি ক্যাশিয়ার কীভাবে খরচ করবে যদি টাকা না থাকে? পেটি ক্যাশিয়ার তো হয় তার কাছে টাকা থাকতে হবে অথবা প্রধান ক্যাশিয়ার থেকে সে টাকাটা নিতে হবে। তাহলে অঙ্কটা আমাদের শুরু হলো প্রাপ্তি টাকা, পরে হলো আমাদের তারিখের ঘর, পরে বিবরণ, ভাউচার নং, প্রদান টাকা, মোট খরচ। এরপর যে কয়টা ক্যাটাগরি থাকবে পরীক্ষার উদ্দীপকে আমরা যে কয়টা ক্যাটাগরি পাবো ওই আইটেম ওয়াইজ, এখানে 6টা ক্যাটাগরি আছে, 1 2 3 4 5 6, এই 6টাই থাকবে এমন কোনো কথা নাই, 4টাও থাকতে পারে। আর এই অংশটা বাড়তি, এই লাল যে অংশটা মার্ক করা এই অংশটুকু, এই শেষের 2টা ঘর কখন আসবে? যদি খুচরা সম্পদ থাকে। তাহলে আমি একটা ডেমো অঙ্ক করি। ধরো 2020 সাল এপ্রিলের 1 তারিখ, আমার হাতে ব্যালেন্স আছে, ধরো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডিটা কিভাবে নির্ণয় করব আমি কিন্তু একটু আগে তোমাদেরকে শিখাইছি। ধরো ব্যালেন্স বিডি আছে 200 টাকা। অর্থাৎ এরকম অঙ্কটা যে উদ্দীপকটা এরকম ছিল যে জনাব রহিম সাহেবের বা জনাব রহিম ব্রাদার্সের খুচরা নগদান বই, অগ্রদত্ত টাকার পরিমাণ 1000, অগ্রদত্ত টাকার পরিমাণ 1000, মার্চ মাসে খুচরা টাকার পরিমাণ ছিল 800 টাকা। আবারও বলতেছি, মার্চ মাসে খুচরা খরচের পরিমাণ ছিল 800 টাকা। জনাব রহিম সাহেবের এপ্রিল মাসের খুচরা নগদান বই আমরা তৈরি করব, যেখানে অগ্রদত্ত টাকার পরিমাণ 1000 টাকা, কিন্তু মার্চ মাসে আমরা খুচরা খরচের পরিমাণ ছিল, খুচরা খরচ করছি কত টাকায়? মার্চ মাসে আমাদের খুচরা খরচ ছিল 800 টাকা। তাহলে প্রতি মাসে 1000 দেয়, তাহলে মার্চ মাস থেকে কত টাকা আমরা সেভ করছি? 200 টাকা। তার মানে এপ্রিল মাসের শুরুতে আমাদের হাতে ব্যালেন্স বিডি কত আছে? 200 টাকা। তাহলে এপ্রিল মাসের 1 তারিখ, এপ্রিল মাসের 1 তারিখ আমাকে আমাদের যে প্রধান ক্যাশিয়ার সে হয় নগদে, যদি নগদ থাকে নগদে, নগদ থাকলে নগদে, অথবা চেকে থাকলে ব্যাংক, নগদান হিসাব হবে অথবা ব্যাংক হিসাব হবে। তো নগদ টাকা তাহলে আমাকে কত দেবে? অবশ্যই আমাকে আবার 1000 দেবে না, কত টাকা দেবে? 800 টাকা। কেন? আমার হাতে 200 টাকা আছে। অগ্রদত্ত টাকা 1000 ঠিক আছে, অগ্রদত্ত টাকা 1000 ঠিক আছে, বাট মার্চ মাস থেকে আমি 800 টাকা খরচের পর আমার কাছে 200 টাকা আছে, ব্যালেন্স বিডি আছে 200 টাকা, তার মানে আমাকে এখন নতুন করে 800 টাকা দেবে। তাহলে এই আমার হাতে আছে। এখন আসো খরচের হিসাব। এপ্রিলের 2 তারিখ চা নাস্তা বাবদ খরচ হয়েছে, ধরো চা নাস্তা একটা আইটেম দেওয়া আছে, কি চা নাস্তা খরচ বা চা নাস্তা ব্যয়, আমরা যদি বলি চা নাস্তা ব্যয় বাবদ আমার খরচ হয়েছে 20 টাকা। চা নাস্তা বাবদ আমাদের খরচ হয়েছে কত? 20 টাকা। তার মানে প্রথমে এই খরচের টাকাগুলোকে প্রথমে প্রদান টাকার ঘরে লিখব, অবশ্যই প্রদান টাকার ঘরে হবে। প্রত্যেকটা টাকার ঘর, খরচের প্রত্যেকটা টাকা 2টা ঘরে বসবে, 2বার বসবে। একটা হলো মোট টাকার ঘরে বসবে, মোট প্রদান টাকা, আর একটা হলো তার ক্যাটাগরি অনুযায়ী। তাহলে চা নাস্তা এটা কোন ঘরে যায়? অবশ্যই চা নাস্তা আমরা লিখব আপ্যায়ন, কারণ চা নাস্তা অবশ্যই আপ্যায়নের সাথে জড়িত। 5 তারিখ দেওয়া আছে ধরো রিক্সা ভাড়া, রিক্সা ভাড়া আছে কত? ধরো 50 টাকা। রিক্সা ভাড়া কত আছে? 50। তাহলে একবার মোট টাকার ঘরে লিখবো। আর রিক্সা ভাড়া অবশ্যই কিসের সাথে জড়িত? যাতায়াতের সাথে জড়িত। রিক্সা ভাড়া কিসের সাথে জড়িত? যাতায়াতের সাথে। তাহলে একবার মোট খরচের ঘরে লিখবো, আবার ওর নিজের ক্যাটাগরি অনুযায়ী আমরা লিখবো। এরপর ধরো জানুয়ারি 10 তারিখ আছে কুলি খরচ, গুলি খরচ না কিন্তু কুলি খরচ। কুলি খরচ কত টাকা? ধরো আছে 100 টাকা। তাহলে অবশ্যই একবার আমরা মোট খরচের ঘরে বসাবো, আবার কুলি খরচটা কার ঘরে যাবে? কুলি ও বহন খরচ। এরপর ধরো জানুয়ারির 20 তারিখ ব্যবসায়ের জন্য কাগজ ক্রয় আছে, ধরো আছে 80 টাকা।
তাহলে একবার অবশ্যই মোট খরচের ঘরে বসবে। আর কাগজ কলম পেন্সিল এগুলো মনিহারি, তাই এটা এই মনিহারির ঘরে বসাইলাম। এরপর ধরো এপ্রিলের 21 তারিখ, আমরা এপ্রিল মাসের অঙ্ক করতেছি। 21 তারিখ ধরো আছে ডাক টিকিট ক্রয়, ধরো ডাক টিকিট আছে, ধরো আছে ডাক টিকিট ক্রয়। ডাক টিকিট ক্রয় করছে ধরো 20 টাকার, তাহলে একবার মোট খরচে বসবে। আর ডাক টিকিট কোথায় যাবে? ডাক ও তার। ডাক টিকিট কোথায় যাবে শিক্ষার্থী বন্ধুরা? ডাক ও তারের ঘরে। এরপর ধরো এপ্রিলের 26 তারিখ গিয়ে তোমার ধরো দেওয়া আছে ভিক্ষা, ভিক্ষা বা বকশিস এরকম আছে, ধরো ভিক্ষা দান আছে ধরো 5 টাকা। দেখছো এই যে খুচরা টাকা, একেবারে খুচরা টাকা, তাহলে 5 টাকা এটা মোট খরচ বসবে এবং এটা কোনো ঘরে যাবে না, এটার জন্য ঘর হলো বিবিধ খরচ। এরপর ধরো এপ্রিল মাসের 29 তারিখ গিয়ে ধরো আছে চেয়ার ক্রয়, চেয়ার, টেবিল, ক্যালকুলেটর, ঘড়ি। শিক্ষার্থী বন্ধুরা এগুলো খুচরা খরচ না, এগুলো খুচরা সম্পদ। ধরো কত আছে? 150 টাকার একটি আমরা ধরলাম 150 টাকার একটি চেয়ার ক্রয়, তাহলে এটা তো অবশ্যই খরচের ঘরে যাবে না। এই যে দেখো এই আইটেমটার জন্য, শুধুমাত্র এরকম আইটেম যদি থাকে খুচরা সম্পদ, চেয়ার, টেবিল, ঘড়ি, ক্যালকুলেটর, যেগুলো নিঃশেষিত হয় না, 1 বছরের বেশি মেয়াদ থাকে, সেগুলোর জন্য আমরা আলাদা খতিয়ান পৃষ্ঠা লিখবো আর একটা খতিয়ান হিসাব টাকার ঘর লাগবে। তার মানে এটা খতিয়ান হিসাব টাকার ঘরে যাবে, বসাইলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের খরচের আইটেমগুলোর পোস্টিং দিয়েছি। দেখো এখানে আমরা খরচের আইটেমগুলোর পোস্টিং দিয়েছি, তোমরা ভালো করেই আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা ব্যালেন্স নামাবো। তো ব্যালেন্স নামানোর আগে আমরা এখানে এই খরচগুলোকে একটা টান দিয়ে বন্ধ করব। এইখানে খুব গুরুত্বপূর্ণ এই আইটেমটা, কিন্তু তোমরা অনেকেই বোঝো না, এখানে শেষে যাই কি করতে হবে। এখানে এসেই অনেকে কিন্তু ভুল করো শিক্ষার্থী বন্ধুরা। আশা করি আজকের ক্লাসের পর এই ভুলটা তোমাদের আর হবে না। তোমরা ভালো করে যদি খেয়াল করো তাহলে আশা করি আজকের এই ক্লাসের পর তোমাদের আর ভুল আশা করি হবে না শিক্ষার্থী বন্ধুরা। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে মোট প্রাপ্তি 1000 টাকা, অগ্রদত্ত টাকার সমপরিমাণ 1000 টাকা, আমরা জানি প্রতি মাসে ওই টাকাটাই হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মোট খরচটা নামাতে হবে, অর্থাৎ আমাদের মোট কত টাকা প্রদান হয়েছে, মোট খরচ বা মোট কত টাকা প্রদান হয়েছে। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 80 টাকা, 20 টাকা, 5 টাকা, 150 টাকা, তাহলে কত হয়েছে? 425 টাকা। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 80 টাকা, 20 টাকা, 5 টাকা, 150 টাকা, তাহলে মোট আমাদের খরচ কত হলো শিক্ষার্থী বন্ধুরা? 425 টাকা আমাদের খরচ হয়েছে। এরপর আমরা বাকি খরচগুলো নামাই ফেলবো। এই খরচগুলো আমরা ব্যালেন্স দেব, কারণ এই খরচগুলো আমাদের হিসাব শেষ। শুধুমাত্র প্রথম ঘরটা আমরা ব্যালেন্সটা এখনও ক্লোজ করব না, এর কারণ আছে, আমাদের ব্যালেন্স সিডিবিডি নির্ণয় করতে হবে। আমরা খরচের হিসাবগুলোর ব্যালেন্স কেটে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো, আমরা কি করলাম, প্রত্যেকটা ব্যালেন্স আমরা এখানে ওকে করে দিলাম, আমাদের প্রত্যেকটা ব্যালেন্স এখানে ওকে। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, নিচে আমরা একটা কথা লিখব যে প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে নেওয়া হলো, বা প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে স্থানান্তর করা হলো। এটা আমরা সবার শেষে লিখব, এটা আমরা সবার শেষে লিখব শিক্ষার্থী বন্ধুরা। এখন আসো আমরা যে কাজটা করব, এখন আমাদের এখানে দেখো, এখানে আমাদের মোট কত টাকা আছে, মোট প্রাপ্তি কত টাকা? 200 আর 800, মোট প্রাপ্তি কত টাকা? 1000। মোট প্রাপ্তি হলো 1000, আর এখানে আমাদের মোট খরচ হলো কত? 425। তার মানে আমাদের প্রাপ্তি ছিল, হাতে ছিল 1000, আর আমরা এপ্রিল মাসে মোট খরচ করছি 425 টাকা। তাহলে এপ্রিল মাসে এখনও আমাদের হাতে কত আছে? 1000 মাইনাস 425। তার মানে আমরা বলতে পারি আমাদের এপ্রিল মাসে এখনও 575 টাকা হাতে আছে। এইটাকে আমরা বলবো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। আমাদের হাতে এখনও আছে 575 টাকা। কিভাবে করলাম শিক্ষার্থী বন্ধুরা? আবার দেখো,
এখানে মোট হলো 1000, 800 আর 200 1000, আর আমাদের মোট খরচ করছি কত 425। তাহলে 1000 টাকা থেকে আমরা যদি 425 টাকা বাদ দেই তাহলে মোট আমাদের কত বের হবে 1000 টাকা। আমরা যেটা হয়েছে তাহলে দেখো এখানেও 1000 হবে, আবার এখানেও আমাদের মোট 1000 নামবে। আমাদের মোট প্রাপ্তি 1000 টাকা, আবার এখানে আমাদের মোট প্রদান 1000 টাকা হলো শিক্ষার্থী বন্ধুরা। এখানে মোট হলো আমাদের 1000, আবার এখানেও আমাদের মোট 1000। আর এখানে যে কথাটা আমরা লিখব সেটা একটু পরে লিখতেছি, এটা থাক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো, এখান থেকেই তোমরা কিন্তু অনেকে ভুল করো। তাহলে এখানে আমরা মোট বের করলাম 1000, আর এখানে আমাদের মোট খরচ ছিল 425, তার মানে আমাদের ব্যালেন্স সিডি হলো 575। তাহলে দুইটার ব্যালেন্স হলো 1000, আর ব্যালেন্স সিডি হয় মাসের শেষ তারিখে, মাসের শেষ তারিখ। এখন ব্যালেন্স সিডিটাই আবার পরের মাসের শুরুতে হয় কি ব্যালেন্স বিডি। তার মানে এপ্রিলের পরের মাস হলো মে মাসের 1 তারিখ। মে মাসের 1 তারিখ আমাদের ব্যালেন্স বিডি কত হবে? এই ব্যালেন্স বিডিটা এখানে যেহেতু ব্যালেন্স সিডি লিখছি, ব্যালেন্স বিডি আমরা এই পাশে লিখব 575। তার মানে এপ্রিল মাস থেকে আমরা কত টাকা সেভ করছি খরচের পর, উদ্ধৃত্ত আছে কত, সেইটাই ব্যালেন্স সিডিবিডি বোঝাচ্ছে। তার মানে আমরা এখানে বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা ব্যালেন্স সিডি হলো 575, এইটাই পরের মাসের শুরুতে আমার হাতে ব্যালেন্স বিডি থাকবে। ঠিক এখন এখানে দেখো এপ্রিল মাসের 1 তারিখ আমাদের কিন্তু ব্যালেন্স বিডি ছিল 200 টাকা। তার মানে মে মাসের 1 তারিখ গিয়ে এখন আমাদের হাতে ব্যালেন্স আছে কত 575 টাকা। এখন আসো মে মাসের 1 তারিখ আমাকে হয় চেকে অথবা নগদে, হয় চেকে বা নগদে আমাকে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ার কি এখন আবারও 1000 টাকা দেবে? যে 1000 টাকা অগ্রদত্ত টাকা ছিল এই ব্যবসায়ের ক্ষেত্রে, প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে অগ্রদত্ত টাকা দিত, কিন্তু এই মাসে তার হাতে 200 ছিল দেখে সে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে 800 টাকা দিয়েছিল। এখন প্রশ্ন হলো মে মাসের 1 তারিখ পেটি ক্যাশিয়ারের হাতে 575 টাকা আছে, তাহলে মে মাসে প্রধান ক্যাশিয়ারকে পেটি ক্যাশিয়ারকে আবার 1000 দেবে না, কত টাকা দেবে? ওই 425 টাকা দেবে। তার মানে এখানে আমরা লিখতে পারি নগদান হিসাব 425। নগদান হিসাব কত? 425, কারণ এই দুইটার যোগফল আবার কি হয়ে যাবে 1000। দেখো এই দুইটা যদি আমরা যোগ করি 575 আর 425, তাহলে আমাদের কত হবে 1000 টাকা। এইটাই ছিল অগ্রদত্ত টাকা। মানে প্রতি মাসে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে 1000 টাকা দেবে, তবে শর্ত হলো পেটি ক্যাশিয়ার হাতে যদি টাকা থাকে তাহলে 1000 টাকা মিল করার জন্য বাকি টাকাটা রিটার্ন দেবে। যেমন প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে এখন 425 টাকা কেন দেবে? কারণ এই 425 টাকাই, এই যে দেখো এই 425 টাকাই পেটি ক্যাশিয়ার ওই মাসে খরচ করছিল, তার হাতে আছে 575, এখন এই 425 টাকায় আবার তাকে ব্যাক করবে। আর এখানে যে কথাটা লিখবো সেটা এখন লিখে দিচ্ছি, প্রতিটি খরচের ঘরের যোগফল, প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করতে হবে। প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে নেওয়া হলো বা নেওয়া হবে, যেটা লেখো, বা স্থানান্তরিত করতে হবে, এরকম একটা কথা তুমি বা নেওয়া হবে দিতে পারো, নেওয়া হবে। লিখে এখান থেকে একটা সুন্দর টান দিয়ে দিতে পারো, ব্যাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা লম্বা আজকে আমরা ক্লাস নিছি। এই হলো মোটামুটি আমাদের খুচরা নগদান বই। আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি যে সবই ক্লিয়ার এখন দেখা যাচ্ছে মোটামুটি। এইভাবে আসলে খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে করতে হয়। আজকে প্রায় 1 ঘন্টা ক্লাস নিয়েছি, তোমরা আমার জন্য দোয়া করবে। আর এই ক্লাসটার আরেকটা পর্ব বাকি আছে, তোমরা ওই আই বাটনে ক্লিক করলে আশা করি ওই ক্লাসটি পাবে, বা এই পাশে চলে আসছে দেখো, সেটা হলো খুচরা নগদান বইয়ের
একটা হলো আমাদের খুচরা নগদের বই, একটা প্র্যাকটিক্যালি আমরা করব। এটা তো জাস্ট আমরা ডেমো একটা অঙ্ক করলাম, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করার চেষ্টা করব। একই সাথে খুচরা নগদান বইয়ের সাথে সংশ্লিষ্ট জাবেদা দাখিলা, এটা অনেক সময় পরীক্ষা আসে, সেটাও আমি নেক্সট একটা পর্বে নিয়ে আসতেছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।